সো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের অফিসিয়ালি পিএইচপি কোর্সটি স্টার্ট করতে যাচ্ছি, যেখানের মধ্যে আমরা একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স সব কিছুই কভার আপ করব। তো আশা করি আপনারা সবাই জয়েন হবেন এবং সবাই ভালো মতো শিখতে পারবেন। তো প্রথমেই আমরা স্টার্ট করি যে হোয়াট ইজ পিএইচপি বা পিএইচপি মূলত কি। কিছুটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে দিই। ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, সেখানের মধ্যে আপনি ওয়েটারকে বললেন যে ওয়েটার আমাকে একটি বার্গার দাও বা আমাকে এই খাবারটি এনে দাও। এখন ওয়েটার কিচেনে গিয়ে বলল শেফ, এবং শেফ বার্গারটা বানালো, তারপর ওয়েটার এনে আপনাকে ফুডটা ডেলিভার করলো। তো এখানের মধ্যে আমরা একটি প্রোগ্রামিং এর ওয়েতে দেখি, যেখানের মধ্যে আপনি হচ্ছেন সেই ইউজার, যে ইউজার ওয়েটার বা ব্রাউজারকে একটা কাজ করার জন্য জানিয়েছে। যেমন আমরা ধরেন কোনো ব্রাউজারে যাই, অ্যাজ এ ইউজার আমরা যখন কোনো ব্রাউজারের মধ্যে কোনো কিছু টাইপ করি, যেমন আমরা যদি কোনো ব্রাউজারে ইউটিউব টাইপ করি বা কোনো টেক্সট টাইপ করি, তখন এখানে আমাদের ব্রাউজারটি হচ্ছে সেই ওয়েটার যে আমাদের অর্ডারটি রিসিভ করে বা আমাদের রিকোয়েস্টটা রিসিভ করে, এবং সেই রিকোয়েস্টটাকে রিসিভ করে সে কিচেনে নিয়ে যায় বা সার্ভার, কিচেনে বা সার্ভারের কাছে নিয়ে যায়। এবার সার্ভার কি করে, সেই পার্টিকুলার রিকোয়েস্টের উপর বা সেই পার্টিকুলার রিকোয়েস্টটাকে প্রসেস করে। যখন পার্টিকুলার রিকোয়েস্টটা আমাদের প্রসেস হয়, তখন গিয়ে আমরা একটি আউটপুট আমাদের ট্যাবের মধ্যে পাই, বা যখন আমাদের রিকোয়েস্ট প্রসেস হয়েছে তখন আমরা এখানের মধ্যে একটা রেজাল্ট পেয়েছি। আর এই যে রেজাল্টটা প্রসেস হচ্ছে, এই প্রসেস যেটা করছে সেটা হচ্ছে আপনার শেফ বা আপনার পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা আপনার পিএইচপি স্ক্রিপ্ট। তো এখানের মধ্যে আপনি হচ্ছেন একজন ইউজার, ওয়েটার হচ্ছে সেই ব্রাউজার যে আপনাকে সার্ভ করবে, কিচেন হচ্ছে আপনার সার্ভার, যেখানে শেফ হচ্ছে আপনার পিএইচপি স্ক্রিপ্ট। তো এখানের মধ্যে আমরা একটা সিম্পল কনক্লুশন পেলাম যে পিএইচপি হলো সেই শেফ যে ব্যাক এন্ডে কাজ করে, কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা কিছু দেখি না। সে ব্যাক এন্ডে কাজ করে এবং ইউজারকে একটি প্রপার রেজাল্ট শো করে, আর সেই রেজাল্টটি জেনারেলি আমাদের এইচটিএমএল সিএসএস আউটপুটে হয়, যার কারণে পিএইচপি কে স্ক্রিপ্টিং সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। আর মূলত এই কারণেই পিএইচপির নাম হচ্ছে আপনার হাইপার টেক্সট প্রি প্রসেসর। যখন আমরা বললাম পিএইচপি নিয়ে যখন এত কথা বলছি, তো মূলত পিএইচপিটাকে কি আরেকবার বুঝে নিই। পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো সার্ভার সাইড মানে কি, এত যে সার্ভার সাইড বলছি, সার্ভার সাইড মানে কি? সার্ভার সাইড হচ্ছে সম্পূর্ণ আপনার কোডটি একটি পার্টিকুলার সার্ভারের মধ্যে রান হবে এবং রেজাল্ট আপনার ব্রাউজারে শো করবে। যেমন একটি ধরেন এটা আমাদের পিএইচপির ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সম্পূর্ণ কোডটি কোথাও একটা সার্ভারের মধ্যে রান হচ্ছে এবং সেখান থেকে আউটপুট আমাদের ব্রাউজারের মধ্যে শো করছে। এক্সাম্পল স্বরূপ ধরুন আমরা যদি ফেসবুকে যাই, আমরা ধরেন ফেসবুকে গেলাম বা ইউটিউবে গেলাম, ইউটিউব খুললাম, ফেসবুক খুললাম, ভিডিও দেখলাম। তো এই ডেটাটা কোথা থেকে আসছে? এই যে ভিডিও, পোস্ট, টেক্সট, এই ডেটাগুলো মূলত কোথা থেকে আসছে? এই ডেটাগুলো মূলত আপনার সার্ভার থেকে আসছে, আর এই সার্ভারটি মূলত আপনার পিএইচপির উপর রান হচ্ছে। তো পিএইচপি কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা এভাবে বুঝুন যে বর্তমান সময়ে স্টিল পিএইচপি অনেক আগে থেকে চলছে, বাট স্টিল পিএইচপি অ্যারাউন্ড 40-60% ওয়েবসাইট স্টিল পিএইচপি রান করছে, যার মধ্যে তো 40% শুধু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে রান হচ্ছে। যার কারণে যদি আপনি পিএইচপিটা শিখেন, আপনি সহজেই লগ ইন সিস্টেম, রেজিস্ট্রেশন সিস্টেম, ডেটাবেস, ডাইনামিক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাইনামিক ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এই সব কিছু বানাতে পারবেন উইদাউট এনি প্রবলেম। কোনো প্রবলেম ছাড়াই আপনি সহজে এই ধরনের ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করতে পারবেন। যেমন যারা মূলত স্ট্যাটিক ওয়েবসাইট দেখেছে, যেমন ধরেন আমাদের একটি স্ট্যাটিক ওয়েবসাইট, ধরেন একটি স্ট্যাটিক ওয়েবসাইট, সেই স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে আপনার কন্টেন্টগুলো ফিক্সড, বাট যখন আপনি সেখানে পিএইচপি অ্যাপ্লাই করবেন তখন সেটাকে আপনি সহজেই ডাইনামিক ওয়েবসাইটে কনভার্ট করতে পারবেন। বা এভাবে বুঝেন যে স্ট্যাটিক মানে হচ্ছে অপরিবর্তনশীল কন্টেন্ট, আর ডাইনামিক হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল বা ক্রমাগত পরিবর্তনশীল কন্টেন্ট বেসড ওয়েবসাইটগুলোকে আপনি সহজেই পিএইচপিতে বানাতে পারবেন।
সো পিএইচপির ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে যে পিএইচপি ব্যবহার করে আমরা সহজে এইচটিএমএল স্ট্রাকচার মধ্যে সিএসএস ডিজাইন ইন্টারাকশনের জন্য জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারি। আর সেটাকে মানে এই সব কিছুকে ম্যানেজ করার জন্য আমরা ব্রেন হিসেবে পিএইচপি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। তো পিএইচপিটা মূলত কোথায় রান হয়? তো পিএইচপি আমাদের সার্ভারে রান হয়। এটা সবসময় মনে রাখবেন যে পিএইচপি কোনোদিন সরাসরি আমাদের ব্রাউজারে বা পিসিতে রান হবে না। যেমনটা জাভাস্ক্রিপ্ট রান করা যায়, বাট পিএইচপি রান করা যায় না, যেহেতু পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যার কারণে পিএইচপিকে আমাদের সর্বদা সার্ভারের মধ্যে রান করতে হয়। যেখানে যখন আমরা ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট পাঠাই সার্ভারকে, সার্ভার সেই রিকোয়েস্টের সমতুল্য ডেটা পরিমাপ করে। আর যখন সার্ভার ভেরিফাই করে যে হ্যাঁ এই ডেটার আন্ডারে এই রেজাল্ট দেখানো যাবে, তখন সে আমাদের ব্রাউজারের মধ্যে সেই আউটপুটটা শো করে এবং আমরা সেই আউটপুটটা দেখতে পারি। এটাই হচ্ছে পিএইচপি এবং বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কোর কনসেপ্ট। তো এবার আমরা পিএইচপির একটু ইতিহাসের দিকে যাই। পিএইচপিটি মূলত বানিয়েছেন একজন প্রোগ্রামার যার নাম হচ্ছে র্যামোস লারডফ। তো গল্পটা হচ্ছে 1994 সালে তিনি একটি নিজের পার্সোনাল ওয়েব ম্যানেজমেন্টের জন্য একটি ছোট্ট কোড লিখেছিলেন বা একটি ছোট্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছিলেন, যা পরবর্তীতে গিয়ে অনেক পপুলার হয় এবং এটির নাম ছিল আপনার পার্সোনাল হোম পেজ 2। এটি দিয়ে মূলত বেসিক স্ট্যাটিক ওয়েবসাইট বানানো হতো বা বেসিক স্ট্যাটিক ক্যালকুলেশন বা ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য এটা ইউজ করা হতো। বাট এটার এই রেভলিউশনারি ওয়েস বা এটির পয়েন্ট অফ ভিউজ গুলোর জন্য এটি খুব জলদি মানুষের মধ্যে পপুলার হয়। অ্যান্ড ওভার দ্য টাইম, যেখানে এটির আগের নাম ছিল যে পার্সোনাল হোম পেজ, ওভার দ্য টাইম এটার নাম চেঞ্জ হয়ে হাইপারটেক্সট প্রিপ্রসেসর, যা এখন বর্তমানে অ্যারাউন্ড 60-65% সার্ভারকে রান করে বা সার্ভারের মধ্যে রান হয়। সো এটির টাইমলাইন হচ্ছে 1994 সালে এটির প্রথম ফার্স্ট ভার্সন রিলিজ হয়েছিল, যা কালক্রমে 1997 গিয়ে এটির থার্ড ভার্সন এবং আর্লি 2004 গিয়ে এটির ফিফথ ভার্সন এবং 2015 থেকে এটির 7 সিরিজ এবং বর্তমানে এটির 8 সিরিজ চলছে। যেখানে বেশিরভাগ ওয়েবসাইট আমাদের দেশে হোক বা ইন্ডিয়াতে হোক, বিভিন্ন দেশে বেশিরভাগ ওয়েবসাইট আপনার 8.5 সিরিজ দিয়ে চলছে। যেখানে আপনি এখানে নিজেই দেখতে পাচ্ছেন যে বর্তমানে পিএইচপির 8.5 ভার্সনটি চলছে, যেখানের মধ্যে মিনিমাম আপডেট আপনি করতে পারবেন 8.4, 8.3, 8.2। এগুলো হচ্ছে মিনিমাম ভার্সন যেগুলো আপনি আপডেট করাতে পারবেন। তো পিএইচপি কেন এতটা জনপ্রিয়, তার সবচেয়ে বড় বা তার কোর রিজন হচ্ছে এটি খুব সহজ শেখা। যারা একদম বেসিক থেকে স্টার্ট করছেন তারা খুব সহজেই পিএইচপি কে শিখতে পারবেন, নিজেদের প্রোগ্রাম বা ওয়েব অ্যাপ্লিকেশনসগুলোকে ডেভেলপ করতে পারবেন। আর যেহেতু এটা ওপেন সোর্স, কোনো প্রকার পেমেন্ট ইস্যু নেই এবং এটি খুবই পাওয়ারফুল, যার কারণে সহজে বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন, যেমন যারা লারাভেল সম্পর্কে শুনেছেন বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে শুনেছেন, তারা জানেন যে সেগুলো সবগুলোই আপনার পিএইচপি। যেখানে আপনার উইকিপিডিয়া এমনকি ফেসবুকের আর্লি ভার্সনও যেটা, সেটা পিএইচপিতে তৈরি ছিল। বর্তমানে রিয়েক্ট নেটিভ ব্যবহার করা হয়। সো ওয়ার্ডপ্রেস কেন ইম্পর্টেন্ট? যারা পিএইচপি শিখছেন তারা খুব সহজে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে পারবেন, সহজে আর্নিং সোর্স তৈরি করতে পারবেন, এছাড়া নিজেদের কেরিয়ারও গ্রো করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস কেন গুরুত্বপূর্ণ? যে বর্তমান সময়ে অ্যারাউন্ড 40% ওয়েবসাইট স্টিল ওয়ার্ডপ্রেসে রান হচ্ছে, যেহেতু ওয়ার্ডপ্রেস অনেক ইজি, সহজে ওয়েবসাইট বানানো যায়। তো আজকে আমরা একটা রিয়েল লাইফ আন্ডারস্ট্যান্ডিং পেলাম যে পিএইচপি হচ্ছে আপনার একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেখানে জাভাস্ক্রিপ্ট জাতীয় ভাষাগুলো হচ্ছে একটি ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আবার পাইথন, যারা পাইথন শিখেছে তারা হয়তো জানেন পাইথন কিন্তু বোথ, লাইক আপনি সার্ভারও রান করতে পারবেন, আবার ক্লায়েন্ট সাইড আপনার ব্রাউজারও রান করতে পারবেন। বাট পাইথনে কিছু লিমিটেশন আছে, বা বলতে পারেন লিমিটেশন না, কিছু ফ্রেমওয়ার্ক রিলেটেড প্রবলেম আছে, যার কারণে পাইথন পিএইচপি থেকে সহজ হলেও স্টিল মানুষ পিএইচপিটাকে বেশি প্রেফার করে। তো পিএইচপিটা কেন শিখবেন আরেকবার বলে দিই। যদি আপনারা পিএইচপি শিখেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গ্রো হবে, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আপনি একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, আর অনেক ভালো জব অপরচুনিটি পাওয়ার চান্স আছে। তো পিএইচপির একটি সিম্পল কোড আমরা দেখাই। যেমন ধরেন পিএইচপির একটি সিম্পল কোড, হ্যালো ওয়ার্ল্ড। পিএইচপিতে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ড টাইপ করতে হয়, যেমন প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে স্টার্ট করি, তো পিএইচপিতে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখতে চাই তখন সেটা সিম্পলি আমরা এভাবে লিখতে পারি। জাস্ট আমরা প্রথমে
কিছু ওপেনার নেব। তো এটা হচ্ছে মূলত আপনার ওপেনার বা বলতে পারেন কোড। আমরা এর মাঝখানে হবে, এটি হচ্ছে মূলত আপনার পিএইচপি কোডের স্টার্ট, এটাকে মূলত স্টার্ট পয়েন্ট বলা হয়, আর এটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। এবার যাবতীয় আপনার সকল কোড এই ভিতরেই হবে। যেমন ধরেন একো, আমরা ডাবল কোটেশন নেব এবং ডাবল কোটেশনের ভিতর আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো এটি হচ্ছে পিএইচপির একটি কোর কনসেপ্ট, যেখানে আমরা সিম্পলি এক লাইনে, এটা ধরতে গেলে একটি পুরো সম্পূর্ণ এক লাইনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে নিলাম। লাইন বাই লাইন এক্সপ্লেন করি, যেখানের মধ্যে আপনার এটি হচ্ছে ওপেনার, এটি হচ্ছে আপনার ক্লোজার। সিম্পল ভাবে এভাবে মনে রাখেন, একটি হচ্ছে ওপেনার, একটি হচ্ছে ক্লোজার, আর মাঝখানেই থাকবে আপনার যাবতীয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং বা যাবতীয় স্ক্রিপ্টস। স্ক্রিপ্ট কেন বলা হয়? এটি কোনো ড্রামা বা কাহিনী স্ক্রিপ্ট নয়, এটি হচ্ছে প্রোগ্রামের স্ক্রিপ্ট। প্রোগ্রামে প্রতিটা কোড ব্লককে আমরা, প্রতিটা কোডের লাইনকে আমরা ব্লক হিসেবে সম্বোধন করি, যেখানে অসংখ্য কোড ব্লক দিয়ে তৈরি করা একটা ফাইলকে আমরা স্ক্রিপ্ট হিসেবে সম্বোধন করি। আর এই স্ক্রিপ্টটি আমরা সহজে ইয়াতে রান করতে পারি, সার্ভারের মধ্যে রান করতে পারি, বা আমরা আমাদের চাইলে পিসিতেও রান করতে পারবো। এখন আপনি বলবেন যে স্যার আপনি তো এই মাত্র বললেন যে পিসিতে রান করা যায় না, পিএইচপি সার্ভারে রান করতে হয়। সো মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে কিন্তু পিএসপি পিসিতে রান করতে পারবো। সেটার জন্য আপনার পিসিকে আপনার সার্ভার বানাতে হবে। তো সেটা কিভাবে করবেন? যেমন আমরা যদি এখন এই কোডটাকে কোথাও সেভ করি বা রান করি, কিছুই আসবে না, যেহেতু এটি একটি সার্ভার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। বাট আমাদের পিসি সার্ভার নয়, বা এমনও হতে পারে আমাদের পিসি সার্ভার, বাট আমরা আমাদের পিসির এনভায়রনমেন্ট ওরকম না। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পিসির এনভায়রনমেন্টকে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে রান করার যোগ্য করতে হবে। আর সেই যোগ্য করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু সফটওয়্যার ডাউনলোড করব, বা একটা প্রাইমারি সফটওয়্যার ডাউনলোড করব, সেটা হচ্ছে আপনার শ্যাম্প। তো শ্যাম্পটা কি? শ্যাম্প হলো একটি সফটওয়্যার প্যাকেজ যেটা কম্পিউটারকে সার্ভারের বা কম্পিউটারের এনভায়রনমেন্টটাকে সার্ভার এনভায়রনমেন্টে কনভার্ট করে দেয়। এটির মেইন তিনটা জিনিসই আছে। একটা হচ্ছে আপনার অ্যাপেচে, যেটি আপনার সার্ভারের জন্য, আর একটি হচ্ছে আপনার মাইএসকিউএল, যেটা আপনার ডেটাবেস ডেভেলপ করবে, আর পিএইচপি রান বা পিএইচপি এনভায়রনমেন্ট। আমরা জাস্ট সিম্পলি ব্রাউজারে গিয়ে আমরা শ্যাম্প টাইপ করব, তো অটোমেটিক আমাদের যে ফার্স্ট লিঙ্ক যেটা শ্যাম্প ইনস্টলার অ্যান্ড ডাউনলোড ফর অ্যাপেচি ফ্রেন্ডস, এটা ডাউনলোড করে নেব। তো শ্যাম্পও কিন্তু একটা ওপেন সোর্স, কোনো প্রকার আপনার ফান্ডিং বা কোনো প্রকার টাকার দরকার নেই, জাস্ট এটা ডাউনলোড করে নেবেন, আপনি সহজেই প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা এখান থেকে লেটেস্ট ভার্সন, এখানে অনেক অপশনস আছে, যদি আপনি উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স, বা আপনার যদি ম্যাক ওএস হয় তাহলে ম্যাক ওএস এর মধ্যেও ইউজ করতে পারেন। তো আমরা লেটেস্ট উইন্ডোজের জন্য ইনস্টল করে নেব আমাদের এটা অসম। আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো আমরা লেটেস্ট ভার্সন ইনস্টল করে নিই, একটু টাইম দেবে, একটু টাইম নেবে, বেশি বেশি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। এটি আমার ভেরিফাই করে, হ্যাঁ ওকে, সো ডান। শ্যাম্প জেনারেলি সবার ওখানে রান হয়, কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয় না। তাও যদি প্রবলেম ফেস করে আমাদেরকে জানাতে পারেন, আমরা সলিউশন দেবো। শ্যাম্প ছাড়াও আরও অনেক অপশনস আছে যেগুলো আপনার লোকাল সার্ভারে রান করার ক্ষেত্রে কাজে আসে, বাট মোস্টলি শ্যাম্পটাই বেশি পপুলার বা বেশি ইউজেবল। তো আমরা সেভ করে নিলাম। তো শ্যাম্প মূলত যেটা করছে সেটা হচ্ছে আপনার ব্রাউজারের ভিতর একটা মিনি সার্ভার ডেভেলপ করবে, বা একটা মিনি সার্ভার এনভায়রনমেন্ট ডেভেলপ করবে, যেটার মাধ্যমে আপনি জাস্ট 150 MB, অতটা জায়গাও নেবে না আপনার, আর আপনি সহজে এটাকে ইউজ করতে পারবেন। তো আমরা যাই, আমরা এটাগুলোকে অফ করে দিই আপাতত। সো অ্যারাউন্ড 1-2 মিনিট সামথিং লাগবে। তো আমরা শ্যাম্পটাকে এখানে সেট আপ করে নিই। তো শ্যাম্প সেট আপ করার আগে বেশি ভালো যে শ্যাম্পটাকে ডাউনলোড করে একটা রিস্টার্ট নিয়ে দেওয়া, বা শ্যাম্পটা ইনস্টল করার পর একটা রিস্টার্ট দিলে বেশি ভালো। এতে করে আপনার পিসি ওভারহিট হবে না, বা যদি কোনো প্রকার আনইনস্টল প্রবলেম থাকে
সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো একটু আমরা টাইম দিই, আমরা দেখি আমাদেরটা ডাউনলোড কতটুকু হলো। আর অ্যারাউন্ড 1 মিনিট আছে, আমরা একটা রিফ্রেশ দিই। সো অনেক সময় নেট একটু প্রবলেম করতে পারে, আপনি সিম্পলি জাস্ট পজ দিয়ে আবার স্টার্ট রিজিউম দেবেন, এটা খুব জলদি হয়ে, যেমন এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো অনেক সময় নেট একটু স্টিল হয়ে যায়, তখন এই টাইপের সলিউশন আপনি ইউজ করতে পারেন। সো আমরা ব্রাউজার থেকে শ্যামটাকে ইনস্টল করে নেব। এবার জাস্ট এখানের মধ্যে আপনার সব কিছু ডাবল ক্লিক 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 করে ইনস্টল করে নেবেন। এটার জন্য অতটা হাইফাই কোনো প্রকার টার্মিনাল প্রবলেম নেই। যেমন অনেকের থেকে একটা প্রবলেম থাকে যে পিএইচপি যদি শিখি বা সার্ভার এনভায়রনমেন্ট যদি তৈরি করতে হয়, আমাদের টার্মিনাল বা যেটাকে আমরা অনেক সময় প্রোগ্রামিং এর মধ্যে ব্ল্যাক হোলও বলি, যে সিএমডি রান করতে হবে, তো এই টাইপের প্রবলেম থেকে বেঁচে যাবে। অনেকের থেকে এটার প্রতি একটা প্রবলেম ভয় থাকে। আমরা জাস্ট একটা রিফ্রেশ নিয়ে নিলাম। সো আমরা জাস্ট ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার ক্ষেত্রে আপনার কোনো প্রকার এক্সটার্নাল কষ্ট নেই, জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবেন। এরপর আপনার এখানে যা যা আসছে আপনি জাস্ট সেগুলোকে ফিল করে দেবেন, একটু টাইম নেবে। আমরা ইয়েস দিয়ে দিলাম। সেকেন্ড থিং, এটা কিন্তু ওপেন সোর্স ঠিকই, কিন্তু এটা কিন্তু আপনার ডেটা স্টোর করে না বা আপনার কোনো পিসিতে কোনো প্রকার প্রবলেম হবে না। সিম্পলি আপনি এটাকে রান করতে পারবেন। তো এবার আমরা জাস্ট টেক অফ করি। ঠিক আছে, ওইটা ওপেন হবে। ওকে, একটু শুরুর দিকে ওপেন হতে হয়তো আপনার এখানে অনেকগুলো মেসেজ দেখাবে। 3 বার ওপেন হয়ে গেছে। তো দাঁড়ান, এটা আমরা আরেকবার ক্লিক করি।
ড্রাইভে রেখেছিলাম, ওখান থেকে আমরা ডাবল ক্লিক একটা করি, ইয়েস দিলাম। করে বেশি ভালো হয় যদি একটা রিফ্রেশ দিয়ে দেন। আচ্ছা, আসছে। ওকে, হ্যাঁ এখন আসছে। আমরা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে এখানে সেরকম প্রফেশনাল ক্ষেত্রে আপনি এখানে জিনিসগুলো সিলেক্ট করতে পারেন, বাট সিলেক্ট না করলেও হচ্ছে। আপনি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দিবেন কোন ড্রাইভে সেভ করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে ডি ড্রাইভে সেভ করতে। আমি ডি ড্রাইভে এটা সেভ করব। আমরা এখান থেকে ডিতে যাব, ডি ড্রাইভের মধ্যেই সেভ করছি। আমরা নেক্সট দেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা নিজের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজও দিতে পারেন। আমরা জাস্ট সবগুলো নেক্সট নেক্সট দিয়ে জাস্ট ইনস্টল করে দেবো। তো এটা বেশি বেশি আপনার 14 to 15 মিনিট নেবে, বা আরও কমও নিতে পারে, বেস্ট অন আপনার পিসি সার্ভার লোডের উপর। যেমন আমাদের উপর এখন অলরেডি একটু লোড পড়ছে সিপিইউর উপর, যার কারণে একটু এক্সট্রা স্পেস বা একটু এক্সট্রা জায়গা নিচ্ছে। আমরা একটু টাইম দিই এটাকে। তো এখন আমাদের অফিসিয়ালি শ্যাম্পটা ইনস্টল হয়ে গেল। তো এখন যদি ইনস্টল হয়ে গেছে, টিডি ইউজ কিভাবে করে সেটা দেখি। তো প্রথমে যেটা অফিসিয়ালি ইনস্টল হলো সেটা আমরা একটু ভেরিফাই করে নিই। আমরা যেহেতু ডি ড্রাইভে ইনস্টল করেছি, আমরা ডি ড্রাইভে যাব। সেখান থেকে এই যে শ্যাম্প ফোল্ডারের মধ্যে আমরা দেখি, এখানের মধ্যে যত রকমের আপনার পিএইচপি স্ক্রিপ্ট আছে সব কিছু আপনার এই যে পার্টিকুলার এই ফোল্ডারটার ভিতর থাকবে। আমরা এখান থেকে এইচটি ডক্সে যাব। এইচটি ডক্সে গিয়ে আমরা আমাদের প্রোগ্রামের ফাইল ফোল্ডার সবগুলো আপলোড করব। ওকে, তো প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের সার্ভারটা আগে তৈরি করি। সার্ভার তৈরি করার জন্য আমাদের এখানে শ্যাম্প আছে, তো আমাদের এখানে দেখাচ্ছে না, আমরা সার্চ করি, এই আসছে, ওপেন দিলাম। এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরও করতে পারেন। তো একটা সিম্পল ছোট্ট পপ আপ আপনার এখানে ওপেন হবে। তো এখানে কি করবেন, আপনার এখানে যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন, দুইটা জিনিস আপনি অন করে রাখবেন। প্রথমত সার্ভার ইনভায়রনমেন্ট। সার্ভার ইনভায়রনমেন্ট তৈরি হয় আপনার অ্যাপেচে দিয়ে। তো আমরা এখান থেকে অ্যাপেচেটাকে স্টার্ট করব এবং মাই এসকিউএলটাকেও স্টার্ট করে দেবো। একটু ওয়েট করি, আমাদের এই দুইটি রান হচ্ছে। একটি হচ্ছে আপনার অ্যাপেচে। তো অ্যাপেচে হচ্ছে আপনার সার্ভার মডিউল বা সার্ভারের যে ইয়া থাকে। তো এখানে যা যা ইনস্টল করতে হলে জাস্ট অ্যালাউ করে দেবেন। তো আমাদের এখানের মধ্যে ডেটাবেস আর সার্ভার এনভায়রনমেন্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো আমাদের এখানে হয়ে গেছে। তো আপনি যদি চান এগুলোকে প্রতিবার যখন ওপেন করবেন যাতে সেটা অটোমেটিক ওপেন হয়, সেটাও করে রাখতে পারেন। সেটা হচ্ছে জাস্ট এখান থেকে কনফিগে যাবেন, কনফিগে গিয়ে এই দুইটা অন করে রাখবেন, যে যখনই আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করব তখনই অটোমেটিক আমাদের এই দুইটা সার্ভার রান হবে। আমরা সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সেখান থেকে সরাসরি চাইলে আপনারা কমান্ড টার্মিনালের মধ্যেও কাজ করতে পারবেন। সরাসরি এখান থেকে টার্মিনালের মধ্যেও জিনিস কাজ করা যায়। তো আমাদের এই যেটা কাজ করছে এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো যে আমরা প্রথমে ক্রোমে যাব, এখানে গিয়ে জাস্ট লিখবো লোকাল হোস্ট। আমরা জাস্ট লোকাল হোস্ট লিখে টাইপ করব।
তো লোকাল হোস্টে বলছে কানেকশন ইজ নট প্রাইভেট, তো সমস্যা নেই। আমরা দেখি কি দেখাচ্ছে, এই যে আমাদের একটা ওয়েলকাম মেসেজ দেখাচ্ছে, কারণ এই লোকাল হোস্ট মূলত আমাদের ব্রাউজার। এবার আমরা একটা কাজ করি, আমরা এই যে htdoc বললাম, htdoc-এ যাই, এখানে একটা ফোল্ডার তৈরি করি। আমরা নিউ গেলাম, নিউতে গিয়ে একটা ফোল্ডার লিখলাম যে সাইট। এবার এই সাইট ফোল্ডারের ভিতর আমরা একটা পিএইচপি ফাইল বানাই। পিএইচপি ফাইল কিভাবে বানাই অনেকে জানেন বা অনেকে জানেন না। পিএইচপি ফাইলের মধ্যে যেমন আমরা ডট টিএক্সটি ফাইল হয়, ডট পিএনজি, ডট জেপিজি হয়, সিমিলার ভাবে পিএইচপির ক্ষেত্রে ডট পিএইচপি হবে। যেমন আমরা একটা ফাইল বানাই ইন্ডেক্স ডট পিএইচপি, আমাদের ফাইল রেডি। এবার আমরা দেখি, আমরা এখানে ফোল্ডারের নাম দিয়েছি সাইট, তো আমরা দেখি এখানে কি দেখাই। ক্রোমে যাই, ক্রোমে গিয়ে আমরা ড্যাশবোর্ড পার্টটাকে মুছে দিয়ে এখানে আমরা সাইট লিখি, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিছু নেই। তো আমরা এখানে কিভাবে দেখাবো সেটা হচ্ছে আমরা এটাকে এডিটারের মধ্যে ওপেন করি। আমরা ডাবল ক্লিক করে এটাকে এডিটারে ওপেন করি। এবার এখানে জাস্ট কিছু একটা লিখি যে ডেমো, আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করার পর আমরা আবার যাই, এবার একটা রিফ্রেশ দিই, আমাদের এখানে ডেমো দেখাচ্ছে। বাট ফান ফ্যাক্ট, পিএইচপি বা আমরা ওয়েবসাইটে তো আর এভাবে কন্টেন্ট দেখাবো না, আমরা কোডের মাধ্যমে কন্টেন্ট দেখাবো। তো কোড কিভাবে, এর আগে আমরা দেখালাম যে আমরা পিএইচপিতে একটা ওপেনার ব্যবহার করি, একটা ক্লোজার ব্যবহার করি। তো আমরা এখানের মধ্যেও সেম জিনিসই করবো, আমরা একটা ওপেনার নেব, একটা ক্লোজার নেব, এবং এটার মধ্যবর্তী আমরা আমাদের কোড অ্যাড করব। তো পিএইচপির মধ্যে কোনো লেখাকে প্রিন্ট করতে আমরা একো ব্যবহার করি, যেটি একটি বিল্ডিং ফাংশন। তো আমরা এখানে একো দিয়ে আমরা যে কোনো লেখাকে প্রিন্ট করতে পারি বা যে কোনো কন্টেন্টকে প্রিন্ট করতে পারি। আর এই প্রিন্ট হওয়ার ডেটাটা আমাদের সর্বদা এইচটিএমএল এ দেখাবে, হ্যালো ফ্রম পিএইচপি। এবার আমরা দেখি হ্যালো ফ্রম পিএইচপি দেখাচ্ছে। আগের আর এটার মধ্যে কনসেপ্ট কি, মানে আগে যেটা দেখাচ্ছিল এখনো তো সেমই দেখাচ্ছে, চেঞ্জ হচ্ছে। আগে কিন্তু জাস্ট টেক্সট দেখাচ্ছিল, এখন কিন্তু আউটপুট আমাদের এইচটিএমএল এ আসছে। দেখেছেন, লিখেছি আমরা পিএইচপিতে, বাট আউটপুট আমাদের এইচটিএমএল এসেছে। এটি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট, যেখানে সার্ভার থেকে আসা ডেটাটা আমাদের ব্রাউজারে, এখানে এখন সার্ভার কোথায়, সার্ভার হচ্ছে আমাদের পিসি, পিসি থেকে ডেটাটা আমরা আমাদের ব্রাউজারে সেন্ড করছি, আর ব্রাউজারে সেটার আউটপুট এইচটিএমএল সিএসএস ফরম্যাটে এসছে। এখন এইচটিএমএল এসেছে, এখানে যদি আমরা পিএইচপির মধ্যে যদি আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি, তাহলে তার ফ্লোটা চেঞ্জ হবে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম, সেম ভাবে আমরা এই জিনিসটাকে আবার কপি করি, আমরা পরের লাইন এটাকে আবার পেস্ট করি, এবং এখানে গিয়ে আমরা লেখাটাকে চেঞ্জ করি, যেখানে লিখলাম ওয়েলকাম, এবং সেভ করলাম। সেভ করে এবার আমরা দেখি রেজাল্ট একসাথে দেখাচ্ছে, যেহেতু এখানের মধ্যে কোনো লাইন ব্রেকার নেই। যেমন এইচটিএমএল যারা প্র্যাকটিস করেছে তারা হয়তো জানে যে আমরা এখানে লাইন ব্রেকার ব্যবহার করতে পারি। এখন যখন এইচটিএমএল নিয়ে কথা বলছি, আমরা এখানে সরাসরি এইচটিএমএল কেন না ব্যবহার করি, আমরা একটা কাজ করি, আমরা এই পার্টটুকু মুছে দিই, আমরা সরাসরি এইচটিএমএল নিই। আমরা প্রথমে ডক টাইপ নিব, যে ডকুমেন্ট, সবসময় মনে রাখবেন যারা এইচটিএমএল করেছেন বা যারা নতুন করছেন, যে এইচটিএমএল এর মধ্যে আমরা সর্বদা স্টার্ট ডক টাইপ দিয়ে করি, বা ডক টাইপটা অনেকে দেয় না, বাট ডক টাইপটা মূলত আমাদের ডকুমেন্টের হেডার হিসেবে কাজ করে বা আমাদের ডকুমেন্টের আইডেন্টিটি হিসেবে কাজ করে। এরপর আমরা জাস্ট এইচটিএমএল এর যে স্ট্রাকচারগুলো সেগুলো নিয়ে নেব। আমরা এইচটিএমএল এর পুরো স্ট্রাকচারটা নিয়েছি। এবার আমরা এই স্ট্রাকচারের মধ্যে আমরা আমাদের ডেটাটা অ্যাড করবো। তো আমাদের এই মেটা ট্যাগগুলোর দরকার নেই, আমরা সাইডের একটা টাইটেল দিই, সাইডের টাইটেল দিলাম ওয়েব পেজ। এবার মজার ব্যাপার, এখানের মধ্যে আমরা এইচটিএমএলটা কোথায়, সিএসএস, পিএইচপি কোথায় ব্যবহার করব, পিএইচপি ব্যবহার করব আমরা কন্টেন্ট বডিতে। কন্টেন্ট বডিতে যেমন ধরেন কোনো এইচটিএমএল এর ভিতর যদি পিএইচপি ব্যবহার করি, আমরা একটা h1 ট্যাগ নিলাম, যেটা আমরা জেনারেলি এইচটিএমএল এ হেডলাইন লেখার জন্য ইউজ করি। সেম ভাবে আমরা এখানে পিএইচপি অ্যাপ্লাই করব। তো পিএইচপি কিভাবে অ্যাপ্লাই করব, আমরা পিএইচপি ওপেনার নেব। মজার ব্যাপার, আপনারা চাইলে আবার সরাসরি এভাবেও করতে পারেন, আমরা পিএইচপিটাকে এভাবেও লিখতে পারি ওপেনার আর ক্লোজার দিয়ে, মাঝখানে পিএইচপি টেক্সটটা না লেখেও আমরা চাইলে এভাবে করতে পারি। যেমন আমরা লিখলাম একোর মধ্যে দিলাম
হ্যালো। এবার আমরা দেখি আউটপুট দেখাচ্ছে না, সো আমরা একটু এখানে আসি। হ্যাঁ, এখন আউটপুট দেখাবে, যেহেতু আমরা ইন্টারনালি ব্যবহার করেছি ওই জন্য। ইন্টারনাল সিএসএস এ পুরোটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, পুরোটাই ব্যবহার করেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের এখানে রেজাল্ট দেখাচ্ছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, পিএইচপিতে কোড লেখার সময় সেমিকোলন ব্যবহার করবে, নইলে প্রথম লাইন দ্বিতীয় লাইনকে এফেক্ট করবে। এইচটিএমএল সিএসএস আমরা ওগুলো করি না ঠিকই, বাট পিএইচপিতে করতে হবে, যেহেতু এটা সার্ভার সাইড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেখানে এটার প্রাধান্য অনেক বেশি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এখানে কোনো প্রবলেম হয়নি। আপনারা খুব ভালোভাবে লোকাল হোস্টে কীভাবে রান করে সেটা দেখাই দিলাম, কিভাবে শ্যাম্প ইনস্টল করে সেটাও দেখাই দিলাম। ওকে, এখানের মধ্যে কিছু সিনট্যাক্স আছে, যেমন পিএইচপির মধ্যে যখন আপনি কোনো লাইনকে স্টেটমেন্ট করতে চান, কোনো লাইনের মধ্যে কোনো কমেন্ট অ্যাড করতে চান, যে ধরেন পরবর্তীতে আপনি সেগুলোকে যাতে সহজে এডিট করতে পারেন বা মডিফাই করতে পারেন, সেই জন্য আমরা জেনারেলি প্রোগ্রামের মধ্যে কিছু স্টেটমেন্ট অ্যাড করি। তো স্টেটমেন্ট কিভাবে অ্যাড করি? বেসিক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা জেনারেলি ড্যাশ দুটো স্ল্যাশ ব্যবহার করি, তারপর এখানে কোনো টেক্সট লিখি। দুটো স্ল্যাশ ব্যবহার করে কোনো টেক্সট যদি লেখেন আপনি, সেটা অটোমেটিক আপনার কমেন্ট হয়ে যাবে, টেক্সট কমেন্ট হয়ে যাবে, যেটা দিয়ে আমরা যে কোনো লাইনকে সম্বোধন বা যে কোনো স্টেটমেন্টকে সহজে আন্ডারস্ট্যান্ড করার জন্য ইউজ করি। আশা করি এতটুকু বুঝতে পারলেন। তো এই স্টেটমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট, যেমন এটাকে বলা হয় সিঙ্গেল স্টেটমেন্ট। আরেকটা যেটা আমরা স্টেটমেন্ট দিই, সেটা জেনারেলি আমরা প্লাগইনস বা ওয়েব অ্যাপ্লিকেশনে করি, সেটাকে আমরা মাল্টিপল স্টেটমেন্ট বলি। সেটা করার জন্য আমরা একটা স্ল্যাশ একটা স্টার নিয়ে আমরা আমাদের মাল্টি স্টেটমেন্টে অ্যাড করি। যেমন ধরেন প্লাগইন ইনফো, বা ধরেন প্লাগইন সাইট, আমরা এভাবে করে ইনফো অ্যাড করি, এবং এটাকে স্টেটমেন্টটাকে এন্ড করার জন্য, যেমন একটা জিনিস খেয়াল করেছেন, এই স্টেটমেন্টটা ওপেন আছে, ওপেন থাকার কারণে এই সব কিছু স্টেটমেন্টের অভ্যন্তরীণ হয়ে গেছে, বাট সিঙ্গেল স্টেটমেন্টে এটা হয়নি। এর জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট মাল্টিপল স্টেটমেন্ট যখন ওপেন করবেন, সেটাকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ কিভাবে করে? স্টার্ট যেভাবে করে তার উল্টাটা করবেন, তো অটোমেটিক আপনার স্টেটমেন্ট ক্লোজ হয়ে যাবে। তো আমাদের প্রোগ্রাম রেডি। বুঝেছেন? একটা হচ্ছে এটাকে বলা হয় মাল্টি লাইন, আর এটাকে বলা হয় সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তো আমরা এখন একটা বেসিক কোর কনসেপ্ট দেখলাম, যেখানে এইচটিএমএল এর ভিতর আমরা পিএইচপি ব্যবহার করলাম। এবার আমরা একটা কাজ করি, এইচটিএমএল এর ভিতর পিএইচপি আর সিএসএস দুটোটা একসাথে ব্যবহার করে দেখি কিরকম লাগে। আমরা এইচটিএমএল এর ভিতরই আমরা আপনার পিএইচপি আর একসাথে ব্যবহার করব, যে আমরা বডির ভিতর আবার H1 নিই, H1 ছাড়াও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানের ভিতর আমরা একর ভিতর লিখলাম আউটপুট, এবং বডির মধ্যে আমরা আমাদের স্টাইলটাকে অ্যাপ্লাই করব। তো স্টাইল কিভাবে হয় এটা হয়তো জানেন, এইচটিএমএল সিএসএস এর মধ্যে স্টাইল ট্যাগ আমরা সর্বদা উপরের দিকে অ্যাপ্লাই করি। আমরা এখানে স্টাইল নিলাম। আজকে এক্সাম্পল দেব, কালকে থেকে আমাদের অফিসিয়াল ক্লাস স্টার্ট হচ্ছে। আমরা এখানে নিলাম বডি, বডির ব্যাকগ্রাউন্ড দিয়ে ইয়েলো, এবং এখানের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে H1। H1কে সম্বোধন করে আমরা কালার দিই গ্রিন। আউটপুটটা দেখি, ইয়েলো ব্যাকগ্রাউন্ড, গ্রিন টেক্সট। এটা হচ্ছে পিএইচপি, যেটার মধ্যে আমরা এইচটিএমএল সিএসএস দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ কম্বাইন করলাম। সেম ভাবে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারি, বা পরবর্তীতে আপনি চাইলে পাইথনকে ইন্টিগ্রেট করতে পারবেন, সেটাও আমরা দেখিয়ে দেবো।
তো আজকে ক্লাসে মূলত আমরা এটাই দেখালাম যে পিএইচপির ইন্ট্রোডাকশনটা দিলাম, পিএইচপি কি, কিভাবে ব্যবহার করতে হয়, আর পিএইচপির মধ্যে আমরা কিভাবে জিনিসকে ইন্ট্রোডিউস করতে পারি, ইন্ট্রোডাক্ট করতে পারি সেটাও দেখালাম, বা কম্বাইন করতে পারি সেটাও দেখালাম। আমাদের জার্নিতে আমরা বেসিক টু অ্যাডভান্স দুটোটাকে ফলো করছি এবং আমাদের কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো বেশি ভালো হয় যদি আপনি আমাদের লাইক সাবস্ক্রাইব দেন, এবং যাতে আমরা পরবর্তী কন্টেন্ট বানানোর জন্য মোটিভেট হই সেটার জন্য এটাকে একটু শেয়ারও করিয়ে। থ্যাংক ইউ, সি ইউ টুমরো, টিল দেন বাই।